এসো হে রূপঙ্কর সুন্দর, এসো সুন্দর এসো এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম। গানটা এত ভালো লাগছিল, আমি অফ করতে পারছিলাম না, এত সুন্দর গেয়েছে। হ্যাঁ, তো আমি ভাবছি যে কখন মানে শুরু করব, কিন্তু গানটা থেকে বেরোতে পারছিলাম না, এত সুন্দর গাইছিল। এই যে আমরা সেশন শুরুর আগে যে মিউজিক দিই বা গান দিই না, এতে কিন্তু আমাদের অনেকটা রিল্যাক্সেশন হয়ে যায়। আমি জানি না আপনারা কতটা ফিল করেন, বা না করলে পরে পরবর্তী ক্ষেত্রে ফিল করার চেষ্টা করব। এই গানগুলো মিউজিক গুলো যেগুলো হবে না, সেইটার সাথে ভেসে যেতে হবে নিজেকে, নিজেকে একদম পুরোপুরি সারেন্ডার করতে হবে। তাহলে না আমরা ফিল করতে পারবো জিনিসটা, এসেন্সটা পাবো তাহলে। তো আমরা এখানে যে অ্যাডভান্স ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশনের চ্যালেঞ্জ শুরু করেছি, সেশন শুরু করেছি। হ্যাঁ, সবাইকে গুড ইভিনিং। অনেকদিন পর দেখা হলো সকলের সাথে, দেবশ্রীর সাথে তো অনেকদিন পর দেখা, মনিকার সাথেও তাই। হ্যাঁ, আজকে সেশন আছে আমাদের, তখন রাত্রে কথা হবে দেবশ্রী। হ্যাঁ, হর্ষমনিদি গৌরবাবুর সাথে মাঝে ইন্টারাকশন হয়েছে। আচ্ছা, বলো বলো, শুনতে পাচ্ছি না, আনমিউট করে বলো।
রাত্রের সেশনটা আজকে আমি অ্যাটেন্ড করতে পারবো না, মানে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, মেয়েকে নিয়ে যাওয়ার রয়েছে। যদি ফিরে আসি তাড়াতাড়ি তাহলে হয়তো আমি লাস্টের দিকে হয়তো জয়েন করতে পারি। বেশ, আমাদের সেশন আজকে 8:30 থেকে আছে, রেকর্ডিংটা তুমি পেয়েই যাবে। ওকে। হ্যাঁ, গুড ইভিনিং। তো আজকে ম্যানিফেস্টেশনের যে সায়েন্সটা, আমরা কি করে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারি, সেটা নিয়েই আজকে একটুখানি বলবো। আমরা তো অ্যাফার্মেশন করছি, ভিজুয়ালাইজেশনও হচ্ছে সাথে সাথে। তো এর আগে আমরা আমাদের ক্লোজ কমিউনিটিতে করেছি, এগুলো বলেছি, তবু আরেকবার আমি রিমাইন্ড করাতে চাই। হ্যাঁ, আমরা আমাদের ক্লোজ কমিউনিটি সেশনে ওখানে বলেছি যে বিইং গোল, ডুইং গোল অ্যান্ড হ্যাভিং গোল, এবং এই তিনটে হলো লাইফের কোনো কিছু অ্যাচিভ করার রাস্তা, পথ। এটা, হ্যাঁ, প্রথমে আমরা যেটা ম্যানিফেস্ট করতে চাই যে কোনো জায়গায়, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, রিলেশনশিপে, ওয়েলথে, যে কোনো জায়গায় যেটা আমরা অ্যাচিভ করতে চাই, যেটা ম্যানিফেস্ট করতে চাই, অ্যাজ at first you have to believe that, প্রথমে যে আমরা সেটা অ্যাচিভ করতে পারি সেটাকে বিশ্বাস করতে হবে, এবং তারপরে সেটাতে না বিইং এ নিয়ে আসতে হবে, মানে আমি যেন সেটাতেই বাঁচছি, আমি যেন সেটা, এই ফিলিংসটা ভেতরে নিয়ে আসতে হবে, এই ইন্টেনশনটা ইউনিভার্সকে দিতে হবে। আমরা অনেক সময়, আমরা যখন মন্দিরে মসজিদে কোথাও প্রেয়ার করতে যাই, ওখানে না বারবার ঈশ্বরের কাছে পাই না এই কমপ্লেনটা বেশি করি, কিন্তু যেটা পেয়েছি আমাদের কাছে আছে এইটা নিয়ে আমরা গ্র্যাটিটিউড জানাই না। এটা কিন্তু আমাদের প্রেয়ারের একটা বড় বড় একটা মিস্টেক, মানে একটা ভুল প্রসেস, সাইড একটা। বেশিরভাগ লোকজনকেই আমি দেখেছি যারা বলেন যে ঠাকুর তুমি তো আমাকে দিলে না, আমি পেলাম না, এই রকম ভাবে কমপ্লেন করে, কিন্তু যেটা পেয়েছি আমরা, আমাদের কাছে অলরেডি যেটা আছে সেটা সম্পর্কে আমরা গ্রেটফুল হই না। অর্থাৎ এই যে আমাদের ইন্টেনশনটা যাচ্ছে যে আমরা পাইনি, ওই ইন্টেনশনটা কিন্তু যাচ্ছে, তার বদলে যেটা আমরা পেয়েছি সেটা নিয়ে যদি গ্রেটফুল থাকি, আর যেটা পেতে চাই সেটা নিয়েও যদি গ্রেটফুল থাকি যে আমি এটা পেয়ে গেছি, তাহলে না আমাদের ইন্টেনশন, অ্যাটেনশন সব কিছু ইউনিভার্সে যায় এবং সেটা ম্যানিফেস্ট হয়। এটা ম্যানিফেস্টেশনের সায়েন্স। এবার এর জন্য কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হয়। আমরা জাস্ট এখানে 8 ঘন্টার একটা সেশনে একদম যেগুলো জাস্ট বেসিক যে কনসেপ্ট গুলো, সেগুলো এখানে কোচের একটা ভার্স সাবজেক্ট, এর জন্য জার্নালিং আছে, অনেক কিছু বিষয় আছে ম্যানিফেস্টেশনের জন্য। যারা হায়ার অ্যাচিভার, যারা বড় বড় টপ টপ কোম্পানির সিও না, তারা, ওনারা, সিওরা, এরা সবাই ওই ম্যানিফেস্টেশন করেন। যারা আজকের দিনে হায়ার অ্যাচিভার, আমি বোঝাতে পারছি কিনা জানি না, বা আপনারা কোন ইয়ের থেকে নিচ্ছেন, সবাই নিজের নিজের অডিটরি, ভিজুয়াল, কাইনাসেটিক এই সেন্স অর্গান দিয়ে গ্র্যাব করবো, হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি। তো যারা হায়ার অ্যাচিভার তারা কিন্তু এই প্রসেস গুলো অ্যাপ্লাই করেন। বিগ বিগ কোম্পানিতে দেখবেন আপনারা, অনেক সময় আসে 5 AM ক্লাব, বড় বড় যারা সিইও, যারা বড় বড় মেন্টার কোচেস আছেন, তাদের না 5 AM ক্লাব আছে। আমরা যেমন এখানে মানে ভোরবেলায় মর্নিং ভিজুয়ালাইজেশন করি স্যারের কাছে, রাত্রে যেমন মেডিটেশন করি, এরও আপগ্রেড ভার্সন আছে, ডেইলি জার্নালিং। ওখানে অনেক কিছু প্লেজ আছে, অনেক কিছু প্রমিস আছে। এইগুলো না যখন বারবার বারবার আমরা প্রতিদিন রিপিট করব, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং হয়ে যাবে। আমরা আমাদের ক্লোজ কমিউনিটি সেশনেও আমি শেয়ার করেছি, এবং এখানেও বোধহয় একাদিন শেয়ার করেছি, যে আমাদের ইন্টেনশনটা হলো মেন। ফিলিংস ইজ দ্য সিক্রেট অফ আওয়ার লাইফ। ফিলিংস কি ফিল করছি আমি, প্রত্যেকটা মোমেন্টে আমরা যেটা ফিল করি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেটাই, মানে আমরা যেটাই আমরা সেটা ফিল করি। এবার আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। স্বভাবতই ভাবে আমরা দেখেছি যে কারুর কোনো ব্যবহার বা কোনো স্টেপ হয়তো আমাদের পছন্দ হলো না, সেটা আমাদের ক্লোজ রিলেশনশিপের কেউ হতে পারে, আমাদের কালিগস হতে পারে, বা আমাদের যে কেউ হতে পারে।
আমরা যদি আমাদের শারীরিক ক্ষমতা দ্বারা বা আমাদের আর্থিক ক্ষমতা বলুন বা লোকবল বলুন, যাই বলুন না, হয়তো তাকে পেরে উঠছি না, তখন কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি যেন ওকে শাস্তি দিও। আমি এটা অনেকের মধ্যে দেখেছি। আমি জানি যে আপনারা অনেকদিন ধরে এই জার্নিতে আছেন, আপনারা নিশ্চয়ই এইগুলো করেন না, বা যদি কেউ করে থাকি তাহলে সেগুলোকে অবশ্যই চেঞ্জ করবো, সেই জন্য আমি আজকে সেশনের কথাগুলো বলছি। আমরা না ঈশ্বরকে বলি যে ভগবান তুমি ওকে শাস্তি দিও, আমি তো পারলাম না, আমার দ্বারা তো সম্ভব নয়, আমি তো মানুষ, কিন্তু তুমি ওকে শাস্তি দিও। এই যে আমরা বলছি যে তুমি ওকে শাস্তি দিও, ঈশ্বরের কাছে কিন্তু আমরা সবাই সমান। ঈশ্বরের কিছু কিন্তু আমরা সবাই সমান। আমরা যেমন আমাদের বাড়িতে সন্তানদেরকে, যাদের দুটো সন্তান আছে তারা খুব ভালোভাবে ফিল করতে পারবে এটা, যে যখন আমাদের নিজেদের ছেলেমেয়েরা যখন মারামারি করে, ঝগড়াঝাটি করে, ওরা যখন আমাদের কাছে এসে কমপ্লেন করে, আমরা কিন্তু আমাদের মতো করে ট্রিট করি। যে একটা বাচ্চা এসে বলল যে মা দিদি আমাকে মারলো, বা মা ভাই আমাকে মারলো, বা বোন আমাকে এরকম করলো, আমরা কিন্তু বিষয়টাকে খতিয়ে দেখার চেষ্টা করি যে কি হলো, বা সেই সময় হয়তো ওকে শান্ত করে ফেলি। পরে কিন্তু আমাদের যেটা করার আমরা কিন্তু সেটাই করি, কারণ আমরা বুঝতে পারি তো যে কে ঠিক করছে কে ভুল করছে। এবার এইখানে যদি আমাদের ইমোশনাল ব্যালেন্স না থাকে, তাহলে অনেক সময় না আমরা ভুল স্টেপ নিয়ে নিই। ওই মুহূর্তে ওই বাচ্চা দুটোর মধ্যে ঢুকে গিয়ে হয়তো দোষ নেই, তাও হয়তো কয়েকটা কড়া কথা বলে দিই বা কখনো গায়েও হাত তুলে দিই। এটা ইমোশনাল ব্যালেন্সের জন্য। তো মেন জিনিস হলো যে যে কোনো কিছু ম্যানিফেস্টেশনের জন্য না আমাদেরকে আগে বিলিভ করতে হবে যে আমি ওটা অ্যাচিভ করে ফেলেছি, অলরেডি অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। বিইং, বিইং মানে আমি ওটাতেই বাঁচছি, ওটাই আমি, এই জায়গায় আগে আসতে হবে। তারপরে ডুইং, অর্থাৎ স্টেপ নেওয়া, অ্যাকশন নেওয়া, অ্যাকশন টেকার হতে হবে, ডিসিশন মেকার হতে হবে। এবার এই জায়গায় এসে না মানুষে আটকে যায়, হয়তো বিলিভ করলো কিন্তু এই অ্যাকশন টেকার হতে পারে না, কেননা আমাদের ভেতরে আমাদের ব্লু প্রিন্টে প্রচুর রং ইন্টেনশন আছে, প্রচুর রং বিলিভ আছে আমাদের নিয়ে। গতকালকে একজনের সাথে আমার কথা হচ্ছিল, উনার মা ক্যান্সারের পেশেন্ট, লাস্ট স্টেজে আছেন। তো স্বভাবতভাবেই মানুষকে দেখলে মনে হয় যে যদি একটু তাদের বেটার ইমপ্রুভমেন্ট কিছু হয় তাহলে দু একটা কথা বলি। তো আমি রিসেন্টলি দেখছিলাম ওই যে কপিল শর্মার শোতে সিদ্ধু সিং আছেন না, সিদ্ধু সিং আপনারা হয়তো অনেকেই জানবেন নিশ্চয়ই। তো উনার ওয়াইফ ক্যান্সার সার্ভাইভ করেছেন। তো উনি শেয়ার করছিলেন, ওনার একটা পোস্টে দেখছিলাম যে ওনারা তো বড় বড় অনেক, মানে রিচ আর কি বলতে পারি, বিলিয়নিয়ার পার্সন। তো সমস্ত কিছু ট্রাই করেছেন, আমেরিকা থেকে ডক্টর, এভরিথিং সমস্ত কিছু উনি ট্রাই করেছেন। উনার ফ্রেন্ডের ছেলে, তিনিও আমেরিকার একজন বড় ডক্টর, সকলের সাথে কনসাল্ট করেছেন। কি কনসাল্ট করেছেন না কি করে এভাবে রিকভারি করা যায়। তো ডক্টররা বলেছেন যে 3% চান্স আছে, 3%, 97% চলে গেছে, আর 3% চান্স আছে। তখন না উনি স্টাডি করা শুরু করে দিয়েছেন যে আর তো কিছু করার নেই, জাস্ট 3% আছে, যাবেই, আর কিছু করার নেই। তখন উনি প্রচুর স্টাডি করতে শুরু করেছেন, পড়াশোনা, এই আয়ুর্বেদের বই হ্যানা ত্যানা সমস্ত কিছু ট্রাই করেছেন। ওখান থেকে উনি বের করেছেন একটা ডায়েট চার্ট বের করেছেন, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে পাবেন। তো ওখানে না পেলে আমি ইন্ডিভিজুয়ালি পাঠাবো, যদি কেউ চান আমাকে পিন করবেন, আমি পাঠাবো ভিডিওটা। তো ওখানে বলেছেন যে সকালবেলা উঠে গরম জলে লেবু, এই নিম, হলুদ, হ্যানা ত্যানা এই সমস্ত কিছু, অনেক কিছু প্রসেস বলেছেন। কার্বোহাইড্রেট টোটালি স্টপ করতে বলেছেন। তা উনি যখন এই বিষয়গুলো ডক্টরের সাথে কনসাল্ট করেছেন, ডক্টর কিন্তু প্রথমে টোটালি ডিনাই করে দিয়েছেন, বলেছেন না না এগুলো একদমই করা যাবে না, এই পেশেন্টকে সব করানো যায় নাকি, বড় বড় ডক্টর এগুলো বলেছেন। এবার যখন তার বাঁচার আর কোনো আশা নেই, তখন উনি উনার মেয়েকে কনভিন্স করেছেন। মেয়ে আর উনি নিজে দুজনে মিলে ওই ডায়েট শুরু করে দিয়েছেন। ওই ডায়েট শুরু করার 40 দিনের মধ্যে তার ওয়াইফ আবার উঠে বসেছেন এবং নর্মাল বিহেভিয়ার শুরু করেছেন। এটাই উনি ভিডিওতে শেয়ার করেছেন। এবার আমি যখন ওনার সাথে কথা বলতে গিয়ে এই কথাগুলো বলছি, তখন না উনি বলছেন যে
মানে উনি বিশ্বাসই করেন না আমাদের ভিতরে ব্লুপ্রিন্টটা এত স্ট্রং হয়ে আছে এই সোশ্যালিজম অ্যাসপেক্ট থেকে। আমরা না প্রেজেন্টে নেই। একটা বাচ্চার আমাদের সবসময় বলা হয় যে বাচ্চার মতো হয়ে যাও, বিহেভ লাইক এ চাইল্ড। এই চাইল্ডনেসটা কি করে আসবে? তার জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক হতে হবে, 100% সারেন্ডার মুডে থাকতে হবে। সকলের কাছে কিন্তু নয়, সকলের কাছে নয়। আমরা কিন্তু প্রত্যেকের কথা শুনবো না। ওখানে না একটু চুজি হতে হবে, কার কার কথা শুনবো। গুরু, কোচ, টিচার, এগুলো সিলেকশন করাটা ভীষণ ভাইটাল। আমরা এই জায়গায় অনেকে ভুল করে ফেলি। এই জায়গাটা খুব ভাইটাল, কেননা আমরা যার কাছ থেকে শিখবো তার আইডিওলজি কিন্তু যুক্ত হয় ওই কন্টেন্টের সাথে। সুতরাং তিনি কোথা থেকে শিখে এসেছেন বা তিনার সাধনার জায়গাটা কতটা, এটা কিন্তু যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু বিচার করে নেওয়াটা খুব প্রয়োজন। সকলের কাছে সারেন্ডার করা যায় না। তো আমরা যখন চাইল্ড হয়ে যাই, যখন সঠিক মেন্টার গুরুর কাছে, টিচারের কাছে যাই, পাই, সন্ধান পাই, তখন না একদম বাচ্চা হয়ে যেতে হয়। একটা বাচ্চাকে যখন আপনি কোনো নতুন যে কোনো কনসেপ্ট দেবেন, ও কিন্তু খুব খুব হাই এনার্জির সাথে গ্র্যাব করে, কেননা ও কিছুই জানে না ওটা সম্পর্কে, টোটালি ব্ল্যাঙ্ক। ওর নতুন নতুন আইডিয়া, নতুন নতুন কনসেপ্ট ওর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য ওর তাড়াতাড়ি ও গ্র্যাব করে ফেলে, তাড়াতাড়ি ওইটার সাথে না ওর ইন্টিগ্রেশন হয়ে যায়। তো আমাদেরকে সেই চাইল্ড বিহেভিয়ারটা নিয়ে আসতে হবে যে কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য। ম্যানিফেস্টেশনের প্রসেসের জন্য যেমন ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, এগুলো ভীষণ স্ট্রং, কেননা এইগুলো দিয়ে আমরা আমাদের ব্লুপ্রিন্টকে চেঞ্জ করতে পারি। সেশনে যে অ্যাফার্মেশন গুলো আমরা করছি, এগুলো আমি ক্লোজ কমিউনিটিতে পোস্ট করছি ফেসবুকে। ওখান থেকে কালেক্ট করে নিয়ে আপনারা নোট ডাউন করবেন, যতবার সম্ভব সেইগুলোকে রিমাইন্ড করার চেষ্টা করবেন। প্রয়োজন পড়লে এগুলো অডিও করে রাখতে পারি বা নোটের আকারে সঙ্গে রাখতে পারি। যখনই ফাঁকা সময়, তখনই যদি আমরা রিভাইজ করি, তাহলে কিন্তু আমাদের সাথে ইন্টিগ্রিটি হয়ে যাবে, আমাদের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখুন, আমাকে না অনেকে, আমি সেশনেও আপনাদের সাথে শেয়ার করেছি, এটা আমাকে মানে বলার জন্য আমি বলছি না, আমি সিক্রেট গুলো বলছি। যেদিন থেকে আমি যুক্ত হয়েছি ক্লাসে, মানে খুব কম গেছে যে আমি সেশন অ্যাটেন্ড করিনি, খুব কম। আমার যতই লাইফে যা কিছু হয়ে গেছে, আমি সমস্ত কিছু প্ল্যান করে একদম অর্গানাইজড করে সেশনে আমি পার্টিসিপেট করেছি। এবার অনেকে বলেন যে এগুলো প্র্যাকটিস করতে হয় ডেলি, মানে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কিন্তু আমি আমার নিজের জন্য দেখেছি আমাদের সাবকনসিয়াস মাইন্ড, মেটাকনসিয়াস মাইন্ড এমন ভাবে রিঅর্গানাইজ হয়ে গেছে, কনসিয়াসলি প্র্যাকটিস করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক্যালি বিহেভিয়ারে চলে আসে। কেউ যখন কিছু কথা বলে, এবার হয়তো সে রিপ্লাই দিল না, রেসপন্ড করলো না, তখন না অনেকের খারাপ লাগে। কিন্তু আমি খুব মানে একদম ওপেনলি বলছি যে এই জায়গাগুলো না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ইচ্ছে করে যে হে ঈশ্বর, ওর ওনার মধ্যে যে যে না পাওয়াটা আছে, সেটা তাকে তুমি পূর্ণ করো, তাকে দাও। তো আমাদেরকে না এই জায়গায় আসতে হবে, কোনো কমপ্লেন না, কোনো ব্লেম না, সব সময় প্রেয়ার, সব সময় গ্র্যাটিটিউড। আমরা ক্লোজ কমিউনিটিতে যে গ্র্যাটিটিউড জার্নাল শেয়ার করেছি, আমি অনেকের রেগুলার আপডেট পাচ্ছি, আবার অনেকের রেগুলার আপডেট পাচ্ছি না, যদিও আমার সেখানে এগুলো বলার কথা নয়, তবুও চলে আসে বলে ফ্লোতে বলে ফেলছি আর কি, যে ওগুলো যেন ডেইলি প্র্যাকটিস করি। আর ম্যানিফেস্টেশনের জন্য আমাদের প্রথমে হচ্ছে বিইং, তারপরে ডুইং, রাইট অ্যাকশন নেওয়া। প্রথমে আমরা বিশ্বাস করলাম যে হ্যাঁ এটা আমি পেয়ে গেছি, ওটাতেই আমি বাঁচছি। তারপরে না অ্যাকশন নিতে হয়, অ্যাকশন নিতে হয়। তারপরে ওটা হ্যাভিং, তারপরে ওটা পাওয়া যায়। এমন নয় যে আমি জাস্ট বসে বসে ম্যানিফেস্ট করছি যে আমার হয়ে গেছে হয়ে গেছে তাহলেই হয়ে যাবে, এটা কিন্তু হয় না।
হ্যাঁ, এটা হয় না। আমরা ঘরে বসে জাস্ট মেডিটেশন করছি যে আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, অথচ আমি আনহেলদি সব খাবার খেয়ে যাচ্ছি, তাহলে কি করে হবে? তাই না? আনহেলদি খাবার থেকে হেলদি খাবারে কনভার্ট করলে তবেই সেটা ম্যানিফেস্ট হবে। তার জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে, আমাদের মেটাকনসিয়াস মাইন্ডকে আমরা রিপ্রোগ্রামিং করছি যে যাতে আমরা আনহেলদি খাবার না ইনটেক করি। সেখানে এই অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এগুলো ভীষণ স্ট্রংলি কাজ করে যে আমি খেতে পারবো না, কিন্তু খাবো না, এটা তো আমার নিজের উপরে ডিপেন্ড করবে না। এই জন্য আমাকে স্ট্রং হতে হবে। আমি জাস্ট হেলথের দিক থেকে বলছি, এরকম সব জায়গাতে আছে। একটু অ্যাওয়ারনেস রাখতে হবে। আর আমরা সেশনে যে যে কনসেপ্ট গুলো, যে যে আইডিওলজিস গুলো জানছি, এইগুলোকে না বারবার রিমাইন্ড করতে হবে, বারবার রিমাইন্ড করতে হবে। এইখানে আগে বিইং এ নিয়ে আসতে হবে, এই আইডিওলজিস গুলোতে বিইং এ আসতে হবে। আমরা এতদিন পর্যন্ত যে যে অ্যাফার্মেশন গুলো প্র্যাকটিস করেছি, আমি মোটামুটি গ্রুপে দিয়েছি, ওখান থেকে আপনারা নোট করবেন। তাহলে হবে কি, লিখতে গেলেও না আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়। আমরা যখন বলি, আমরা যখন শুনি, আমরা যদি দেখিও গ্রুপটা খুলে, বা আমি ওখানে ওগুলো খাতাতে কোনো নোটবুকে নোট ডাউন করেছি, আমি জাস্ট দেখছি, তাহলেও কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যাবে, স্লোলি বাট যাবে। হ্যাঁ, সেজন্য এইগুলোতে বাঁচতে হবে, যে আমরা সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আমাদের প্রত্যেকের কাছে কিন্তু 24টা ঘন্টাই সময়, সকলের কাছে। আমরা কে কিভাবে ইউটিলাইজ করছি সেটাই আমরা হয়ে যাই। আর নিজের উপরে আগে ফোকাস, আমি কি করছি, আমার বাড়ির লোকজন, ফ্যামিলি মেম্বাররা কি করছে, আমার কালিগরা কি করছে, ইভেন আমার টিচার কি করছে সেটাও খেয়াল করবো। আমরা সেশনে বলেছিলাম, ওই মন্ত্রটা বলেছিলাম যে अच्छी बातें, बुरी बातें अपने बाप से भी मत लेना, और अच्छी बातें अपने दुश्मन से भी मत छोड़ना। তো এটা এইটা ভাবতে হবে যে আমার বাবা হোক, আমার মা হোক, আমার টিচার হোক, যেই হোক না কেন, যতই ক্লোজড হোক না কেন, যতই রেসপেক্টেড হোক না কেন, আমরা তো কেউ 100% পারফেক্ট নই, কেউ 100% পারফেক্ট নয়। প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো একটা জায়গায় কোনো না কোনো একটা ডিফিসিয়েন্সি আছে। যদি 100% পারফেকশন সকলের মধ্যে থাকতো বা কারুর মধ্যে থাকতো, তাহলে সে কিন্তু ঈশ্বর হয়ে যেত। কারুর মধ্যে 100% পারফেকশন নেই, কিন্তু যেটা মনে হচ্ছে যে না এটা ঠিক নয়, এই জায়গা থেকে কিন্তু ফোকাস করব না। প্রত্যেকের জন্য আমরা যখন ঘরে কথা বলবো, আলোচনা করব, তখনও কিন্তু ওই জিনিসগুলোকে দেখবো, বাট ওটাকে অ্যাভয়েড করব। আমরা অনেক সময় না গসিপ করি যে এটা উনি বললেন, এটা তো ঠিক নয়। নো জাজমেন্ট। ঠিক নয় মনে হয়েছে, জাস্ট ছেড়ে দাও, দরকার নেই তোমার জন্য ওটা। যদি মনে হয়, আমি হয়তো কিছু একটা কথা বললাম, কারোর মনে হতেই পারে যেটা ঠিক নয়, যে মুহূর্তে মনে হচ্ছে ঠিক নয়, ছেড়ে দাও। কিন্তু ওটা নিয়ে যখন বারবার আলোচনা করব, গসিপ করব, তার মানে ওই ঠিক নয়, অর্থাৎ আমার ইউনিভার্সে ইন্টেনশনটা যাচ্ছে রং এর সাথে, ঠিক নয় এর সাথে ইন্টেনশনটা যাচ্ছে। ওই ইন্টেনশনটা থেকে নিজেকে বাইরে রাখতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে যে আমি একা। আমরা রামায়ণে দেখেছি, যখন রত্নাকর দস্যু যখন ডাকাত ছিল, যখন নারদ মুনি এসে তার সাথে কথা বলে, তাকে পরীক্ষা করে যে রত্নাকর, তুমি যে এত এত মানুষ মারছো, এত এত অন্যায় করছো, কেন করছো তুমি, কি জন্য করছো, কখনো ভেবেছো? তো রত্নাকর বলছে যে আমি আমার বাবার জন্য করছি, আমার বয়স্ক মা আছেন, বাবা আছেন, তাদেরকে আমাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, তাদের জন্য করি। আমার ছেলে মেয়েরা আছে,
আমি তাদের জন্য করি, আমার স্ত্রী আছে, তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমার, আমি তার জন্য করি। তো নারদ মুনি বলছেন যে তুমি যে সরি, তুমি যে এতজনের জন্য এত কিছু অন্যায় করছো, এত কিছু পাপ করছো, তুমি কি কখনো তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছো যে ওরা তোমার এই পাপের ভার নেবে? নারদ মুনি রত্নাকর দস্যুকে বলছেন। তখন না রত্নাকরের মন বলছে যে হ্যাঁ, কেন নেবে না, আমি তো ওদের জন্যই করছি। আমি যে ডাকাতি করছি, এই যে মানুষ মেরে ফেলছি, বা যে অন্যায়গুলো করছি, এগুলো তো ওরা খাচ্ছে, ওরা ভোগ করছে, তাহলে কেন ওরা নেবে না? তো বলছে তুমি একবার যাও তো, গিয়ে জিজ্ঞাসা করো তো যে ওরা যদি তোমার এই কর্মের ভাগ নেয়। তো রত্নাকর দস্যু গিয়েছে, গিয়ে প্রথমেই বাবাকে জিজ্ঞাসা করেছে যে বাবা, আমি যে তোমার জন্য, তোমাদের সকলের জন্য যে এরকম করছি, তো তোমরা কি আমার এই কর্মের ভাগ নেবে? তো বাবা বলছে না, তোর কর্মের ভাগ আমি নেবো কেন, তোর তো দায়িত্ব আমাকে খাওয়ানোর পড়ানোর। তুই যখন ছোট ছিলিস তখন তোকে আমি মানুষ করেছি, এখন আমি বয়স্ক হয়ে গেছি, এখন আমাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব তোর। তো রত্নাকর দস্যু কিছু বলেননি, মায়ের কাছে গেছেন, মাও বলেছে তাই, যে আমি তোকে জন্ম দিয়েছি, তোর এখন দায়িত্ব আমাকে দেখাশোনা করা, আমাকে খাওয়ানো পড়ানো। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী তো বলেছে হ্যাঁ, তুমি তো আমাকে বিয়ে করার সময় জন্ম ইয়ে দিয়ে এসছো, প্রতিজ্ঞা করেছো যে আমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তোমার। ছেলে মেয়েরা বলছে যে হ্যাঁ, তুমি তো আমাদের জন্ম দিয়েছো, তাহলে আমাদের তো দায়িত্ব এখন তোমারই। তখন না রত্নাকর দস্যু ফিরে এসে নারদ মুনির কাছে বলেছেন যে আমি কি করলাম, আমি কি করলাম এতগুলো বছর ধরে। তখন তিনি সাধনায় বসেছেন, বাল্মীকি হয়ে তিনি রামায়ণ রচনা করেছেন। প্রথমে না আমাদের নিজের উপরে ফোকাস করা ভীষণ ভাবে প্রয়োজন। আমরা যে যা কিছু করি আলটিমেটলি কিন্তু নিজের জন্য করি, কিন্তু আমরা বলি যে আমার ছেলের জন্য করছি, আমার মেয়ের জন্য করছি, আমার স্ত্রীর জন্য করছি, স্বামীর জন্য করছি, বাবা মায়ের জন্য করছি। আমরা বলি এটা, আলটিমেটলি কিন্তু আমরা নিজেদের জন্যই করি। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য যদি কিছু একটা ব্যবস্থা নিচ্ছি, পড়াশোনার জন্য হোক বা তাদের ফিউচারের জন্য কোনো সেভিংস হোক, যা কিছু, আমরা কিন্তু আমাদের সিকিউরিটির জন্য করছি, ওদের জন্য নয়। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওরা হয়তো জানেই না বিষয়টা, আর ওদের হয়তো ওই ইনসিকিউরিটি নেই। আমাদের লাইফে যেহেতু আমরা এক্সপিরিয়েন্স করেছি, সেই জন্য হয়তো আমাদের কোথাও কোথাও অনেক ইনসিকিউরিটি থেকে গেছে, কিন্তু ওদের তো লাইফের এক্সপিরিয়েন্স কম, ওদের ভেতরে হয়তো ওই ইনসিকিউরিটি নেই। ইন ফিউচারে হয়তো ওরা ওই সিচুয়েশন ফেসই করবে না, ওই স্ট্রাগল হয়তো ফেসই করবে না, কিন্তু আমরা ওদেরকে বলছি যে দেখ, এখন যদি এটা না করিস তাহলে কিন্তু এইটা হবে, ভয় দেখাচ্ছি, ইনসিকিউরিটিটা ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। তখন ওর ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে যে আরে এটা না করলে কিন্তু এটা হবে না, ও তখন ওই হবে নাটাকে ট্রাস্ট করছে, ওটাই ও বিলিভ করছে, এবং ওটাই ওর সাথে ঘটছে, অর্থাৎ ওই ইন্টেনশনটা ইউনিভার্সে যাচ্ছে। সেজন্য নিজের উপরে ফোকাস, নিজের উপরে ফোকাস। আর যারা অ্যাচিভ করেছেন, আমাদের লাইফে যে স্ট্রাগল গুলো আছে আমরা ফেস করছি, ওই স্ট্রাগলটা যারা অ্যাচিভ করে ফেলেছেন, যারা যারা করেছেন, তারা কি কি আইডিওলজিস ফলো করেছেন, এইগুলো নিজেদেরকে মেনে চলতে হবে। এগুলো হ্যাবিটে, আমাদের বিহেভিয়ারে এই জিনিসগুলোকে না ইনক্লুড করতে হবে, তবেই আমরা এগুলো থেকে ছাড় পাবো। না হলে শুধুমাত্র সেশনে জয়েন করা আর হবে, অ্যাকশন নিতে হবে, অ্যাকশন টেকার হতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আমরা কোচেরা, আমার সাথে যারা একসাথে জার্নি করেছিলাম, আমি যেমন স্যারের কাছ থেকে আমি দার্শন সোমায়া স্যার বা আরো আরো যারা মেন্টার আছেন তাদের সাথে যুক্ত হয়েছি। আমাদের মধ্যে অনেকেই আছেন ওখানে যুক্ত হতে পারেননি, ওই রিস্ক নিতে পারেননি, তারা তাদের মতো আছেন, কেউ ভুল নয় কেউ ঠিক নয়, আমি জাজ করছি না, আমি জাস্ট ফ্যাক্টটা শেয়ার করছি, ফ্যাক্ট, যে পেছনে সায়েন্সটা কি আছে, কি আছে। তো আমি ওই সময় ওই অ্যাকশনটা নিতে পেরেছিলাম, সেই জন্য অনেক কিছু ওভারকাম হয়েছে, আরো কিছু ওভারকাম হবে। এবার যারা অ্যাকশন নিতে পারেনি তাদের হয়তো ওই বিষয়গুলো ওভারকাম হয়নি, ধীরে ধীরে হবে, সময় লাগবে।
সময়টা ফ্যাক্টর। আমি বারবার এই জায়গাটাতেই আর কি বেশি ইন্টেনশন দিয়েছি যে আমাকে ফাস্ট রেজাল্ট চাই, স্মুথ রেজাল্ট চাই, ফাস্ট ফাস্ট। সেই জন্য আমাদের ইন্টেনশন, অ্যাটেনশন, ফিলিং এগুলো সম্পর্কে না খুব কনসিয়াস থাকতে হবে। আমরা হয়তো ছেলে মেয়ে হোক, বাবা মা হোক, কারোর কোনো বিহেভিয়ারে রেগে যাচ্ছি, আলটিমেটলি আমার ক্ষতি হচ্ছে। মনে হচ্ছে যে ও পড়াশোনা করছে না, বাবা মা হয়তো দুটো আমার জন্য ঠিকঠাক কথা বলছে না, অনেকের অনেক কিছু মনে হতে পারে, কলিগরা হয়তো ঠিকঠাক বিহেভ করছে না, এরকম বহু কিছু মনে হতে পারে। কিন্তু তারা করছে না, এটা তারা ভোগ করবে। আমি যে এটাকে নিচ্ছি, করছে না, এই ফিলিংসটা আমি নিচ্ছি, এটা আমার ক্ষতি হচ্ছে। এবার এটা চয়েস যে আমি কোনটা নেব, তাই না? আমি কোনটা নেব এটা চয়েস। বাজারে যেমন সবজি মার্কেট হোক বা ফল মার্কেট হোক, একই আইটেম অনেকগুলো দামের থাকে, অনেকগুলো কোয়ালিটির থাকে। আমি কোনটা নেব সেটা আমার চয়েস। জামা কাপড়ের দোকানে গেলে যেমন হয়তো একই ধরনের পোশাক, দেখতে অনেকটা একই, কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে। আমি কোনটা নেব সেটা আমার উপরে ডিপেন্ড করে। সেরকম লাইফেও প্রত্যেকটা সিচুয়েশনে তাই, যে আমি কোনটা নেব এটা আমার উপরেই ডিপেন্ড করবে। আমি কোনটা নেব সেটাই আমি চুজই হতে হবে। সবাই যেটা করছে সেটা করলে কিন্তু একদম চলবে না। আমরা বেশিরভাগ দেখি যে ও এটা করছে আমি এটা করি, ও এটা বলছে আমি এটা বলি। ইভেন আমরা আমাদের বাবা মাকেও নকল করি, যে আমার বাবা এটা করে এসেছেন আমাকে করতে হবে, আমার বাবা এটা করেছেন সেই সময় 10 বছর 20 বছর আগে ওটা করেছেন, ওই সময় হয়তো ওনার জন্য ওটা ঠিক ছিল, কিন্তু এখন আমার জন্য ঠিক নয়। সেজন্য ওই যে আমরা আমাদের সেশনে বলেছি যে বুড়ি বাতে আপনি বাপ সে ভি মত লেনা और अच्छी बातें अपने दुश्मन से भी मत छोड़ना। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ গৌরবাবু বলুন, আনমিউট করে বলুন। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, হ্যাঁ, ভেরি আমি যেটা বলতে এই যে আপনি বললেন না চুজই হতে হবে, চুজ করতে হবে, এই প্রসঙ্গে আমি দু একটা কথা বলছি। এবার ধরুন আমরা যেমন এই অফিসের বা স্কুলের কাজের সাথে যেহেতু যুক্ত আছি, ধরুন এবার আমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা কথা হয় বা বাসে যেতে যাদের সাথে গল্প হয়, বুঝলে, ম্যাক্সিমাম তো সব ওই আপনি যেটা বলছিলেন এটা পাচ্ছি না, এই প্রবলেম হচ্ছে, ছেলেদের এই প্রবলেম। এবার ওইখানে যেটা আমি তো বুঝতে পারছি এটা, কিন্তু পার্টিসিপেট তো করতে হচ্ছে আমাকেও, মানে আমিও মানে আমি যেটা বলতে চাইছি ম্যাম, মানে আমিও তো ওখানে ইনভলভ হচ্ছে বা যেমন কলিগদের মধ্যে আমার যেগুলো খুব ক্লোজ ফ্রেন্ড, এবার আলোচনা তো হচ্ছে, এবার সে হয়তো আমি বুঝতে পারছি এই কথাটা বলা ঠিক না, আমিও হেসে ফেলছি বা আমিও মনে হচ্ছে মজা নিচ্ছি বা ঠিক, আমার কিন্তু ফিল হচ্ছে যে এইটা ঠিক হচ্ছে না, কিন্তু ওই অ্যাজ এ প্রেজেন্ট ওখানে থাকতে গেলে তো আমাকে তো ইনভলভ হতেই হচ্ছে, এইটা বলতে চাইছি আমি, মানে ওই টাইমে আমার কি করা উচিত? গুড। ওকে ইনভলভ ম্যাম। দেখুন না হলে আমরা মানে হয়তো আমাদেরকে বলবে যে আনসোশাল বলবে বা এরকম ধরনের অনেক কিছু বলে থাকবে, হ্যাঁ, কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি করব। ওদের কাছে আনসোশাল শোনাটা আমার কাছে বেশি ভালো, না আমার নিজের কাছে বেশি সোশ্যাল হওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি শুনবো, শুনে যদি আমার ঠিক না লাগে তাহলে আমি হয়তো এটা বলতে পারি যে আমার মনে হয় এটা নয় রে, এটা জাস্ট এটা। অথবা just হুম। শুনলাম, হাসলাম, ঈশ্বরের কাছে হাসলাম কি ভেবে, কি ইন্টেনশনে হাসলাম, যে হে ঈশ্বর এদেরকে তুমি সঠিক বুদ্ধি দাও, সঠিক জ্ঞান দাও, এই ইন্টেনশনে হাসলাম। না, অর্থাৎ যেমন আমি একটা জাজমেন্ট। বললি ম্যাম, বলুন। আমি বলি যেমন স্টাফ রুমে মজা হচ্ছে, মানে মজা মানে কাউকে হয়তো রাগানো যেটা হয়, এবার আমাদের এরকম হতেই থাকে, একটা সিনিয়র টিচার আছে সে খুব রেগে যায় কুইকলি, তাকে রাগায়। এবার কি হয়, এতদিন আমিও বলে এসেছি, ওরাও বলে এসেছে, সেও বলে, হুট করে রেগে যায়, ওটা সবাই মজা নেয়। এবার ব্যাপারটা না, ফিল তো করি এটা ঠিক হচ্ছে না, কিন্তু সবাই আমার যারা খুব ক্লোজ তো আছে, তো কয়েকজন তো খুব ক্লোজ একদমই।
এবং তারাও যখন বলে, আমি তো আবেগবশত আমিও একটা দুটো হয়তো খুব কম বলি, কিন্তু বলে তো ফেলি। এবার তখনই মনে হয় যেটা ঠিক হচ্ছে না। আমি ওইটাই বলছি, ওভারকাম করতে হবে, কিন্তু ওই সিচুয়েশন গুলো তো হয়েই যায়। যখনই মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না, তার মানেই ভেতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, হুম, আস্তে ঠিক আস্তে আছে। আস্তে আস্তে দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। ওকে। হ্যাঁ, ভেতরের অনেকটাই ইন্টেনশনটা কি? হয়েছে, কিন্তু হুম হুম। এবার ওই যে সিচুয়েশন থাকা হয়, মানে বুঝতে হয় কিছু তো ইনভলভ হতেই হয়, না হলে তো পুরোপুরি একদম। এবার একদিন কি হয়েছিল, আমি ল্যাবে গেছি, আমি ওই কিছু এইসব লেখার জন্য। এবার ওখানে গিয়ে যখন এসছি, আলোচনা হচ্ছে, সেটা তো অন্যরকম। কিন্তু প্রতিদিন এবার ডিটাচ হয়েও তো থাকাও একটা ইয়ে হয় না ম্যাম, ওই জন্য। ডিটাচমেন্ট মানে হচ্ছে ভেতরের ডিটাচমেন্ট, ইন্টেনশনটা মেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ইন্টেনশনটা মেন। আমি হাসছি, কিন্তু আমার ভেতরে কি চলছে? আমি কি ওটার প্রকৃত মজা নিচ্ছি, নাকি আমি ঈশ্বরের কাছে প্রে করছি যে হে ঈশ্বর, তুমি এদেরকে সঠিক বুদ্ধি দাও, সঠিক জ্ঞান দাও, ও- প্রার্থনা করছি। বা আমি মনে মনে ওদেরকে এনার্জি দিচ্ছি যে তোমরা তোমাদের ইন্টেনশনটাও গুড হোক, তোমাদের ফিলিংসটাও গুড হোক, তোমাদের ইভলিউশন হোক। ওকে ম্যাম। এইটা হচ্ছে ডিটাচমেন্ট। হ্যাঁ, ডিটাচমেন্ট মানে আহ বাইরে নয়, ডিটাচমেন্ট হচ্ছে ভেতরে। হ্যাঁ, এবার ডিটাচমেন্টটা যদি আমরা বাইরে দেখাই, তাহলে তো অনেকে হ্যাঁ অনেক হ্যাঁ কিছু বলবে। হুম। হ্যাঁ, এখানে ঠিক কথা, একদম একদম। ওকে। এবার যেখানে আমারটা খাটবে, আমরা সেখানে বলতেই পারি। যখন দেখবো যে না, খুব ভুল হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, দেখুন কোনোটাই না ভুল, না কোনোটাই ঠিক না। এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, কেননা আমরা প্রত্যেকে ইউনিক, এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা ইভলিউশন জার্নিতে আছি। কেউ যদি বলে যে এটা ওর জন্য ঠিক নয়, আমার জন্য কোনটা ঠিক এটা আমাকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, এই যে এখনই বলছিলাম না, যে হুম বাজারে গিয়ে হয়তো একটা 10 টাকা দামের ফুলকপি আছে, একটা 20 টাকা দামে, 30 টাকা দামেরও ফুলকপি আছে। আমি যাই সবজি মার্কেটে, ওই জন্য আমি বলছি। হুম হুম হুম। যেটা 10 টাকা দামের ফুলকপি, সেটা হয়তো সাইজ ছোট হতে পারে, সেটা হয়তো ওই যে ফোটা ফোটা হয় সেরকমও হতে পারে। হুম। বা হয়তো এরকম অনেক কিছু হতে পারে, বা বাসিও হতে পারে। কিন্তু যেটা 20 টাকা 30 টাকা দাম, সেটা হয়তো সাইজটা একটু ভালো, খুব জমাট ফুলকপি, বা সেটা টাটকা। হ্যাঁ, এবার কোনটা আমি নেব? অনেক সময় হয় একই সাইজে দুটো ফুলকপি, আমি জাস্ট উদাহরণের হুম, জন্য বলছি, একই সাইজের কিন্তু দামটা আলাদা আলাদা, কিন্তু কোয়ালিটির তো ডিফারেন্স আছেই। একদম। হ্যাঁ, তো সেই জায়গায় চুজি হতে হবে যে আমি কোনটা চুজ করব। ভেতরের ইন্টেনশনটা ম্যাটার। আর একটা ম্যাম, আমি যেটা বলতে চাইছি, আজকে যেমন পরীক্ষা চলছে, ওই 11-12 টেস্টে হুম। এখন পরীক্ষা চলছে, ওই দিদি হয়তো জানবেন। এবার কি হয়েছে, যে রুমে আমার পড়েছিল, ছেলেগুলো বিহেভিয়ার ভালো, কিন্তু ওরা কিছু পারছিল না, বা কথা বলছিল, এ করছে। আমি অনেক টাইমে মানে রুটলি বলিনি, ভালোভাবেই বলেছি, কিন্তু না, অনেক সময় তো রুট একটু হার্ড বলতেই হয়, না হলে তো ক্লাস কন্ট্রোল বা ইয়েগুলো তো একটু অসুবিধা হয়। কিন্তু তখন পরক্ষণে আমার মনে হয় কথাগুলো আপনাদের, কিন্তু না সিচুয়েশন বুঝে তো রুট একটু বলতেই হয়। তখন মনে হয় এটা ঠিক করছি কি ভুল করছি, এটা কিন্তু আমার হচ্ছে। এটা আগে হতো না। আমি আমার ক্লাসে ডিস্টার্ব করে না, আমি মানে শান্ত হয়েই রাখি। কিন্তু এবার যখন হয়তো জেনারেলি বাচ্চাদের সাথে করি না, এবার কখনো হয়তো করতে হয়, যেমন এই পরীক্ষা চলাকালীন ওরা এত, কালকে যেমন ম্যাথ এক্সাম ছিল 12-এর, ওরা এত কথা বলছিল, আমি শেষ মুহূর্তে কিন্তু ½ ওদের একদম কথা বলতে দিইনি, বা কিছু টাইমে তো না করলে ওরাও তো সেই, এখন মানে বুঝতেই পারছেন যে এত টকেটিং ওরা। এবার ওই টাইমটা তো একটু ইয়ে হতেই হয় হার্ড, এইটা আমি দেখুন, বলতে চাইছি ম্যাম। যেখানে যে রুলস গুলো সেটা মেনটেন করা খুব প্রয়োজন। আমরা যেমন এখন সেশনে আছি, আমরা যদি এখানে সবাই একসাথে আমাদের সব কথা শেয়ার করতে শুরু করে দিই, এটা তো রাইট প্রসেস নয় না। একদম সেই একদম। জায়গায় পরীক্ষা হলের যে রুলস গুলো, সেগুলোকে মেনটেন করতে হবে, নাহলে তো সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। হুম। কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে ভেতরের ইন্টেনশনটা কি। বাইরে তো আমাদেরকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সটাই তো লাইফ, তাই না? ব্যালেন্সটাই হলো লাইফ। কিন্তু ভেতরের ইন্টেনশনটা কি? বারবার ইন্টেনশনটা হচ্ছে ম্যাটার। বারবার আমি একই কথা বলি, যে আমাদের ভেতরে কি চলছে, ভেতরে কি ভাব। রামকৃষ্ণ দেব বলেছেন না, যে ভাবলেই ভাবের উদয় হয়। ওই ভাবটা কি? ভাবটা কি আমাদের, সেটাই হলো ম্যাটার। বাইরে তো কন্ট্রোল করতে হবে, কখনো কখনো রুড হতে হবে, কখনো কখনো সফট হতে হবে, এটা তো ব্যালেন্স। একই রকম ভাবে তো জীবন চলে না, যে আমি সারা জীবন খুব একদম খুব স্ট্রিক্ট,
খুব স্ট্রিক্ট টিচার আমি, সেটাও চলে না। আবার সারা জীবন আমি ভীষণ লুজ, ভীষণ সফট, একদম সব তো ঘাড়ে মাথায় উঠে বসবে। সেই জন্য ব্যালেন্স। আমি আমার কথা শেয়ার করি সেশনে। আমি ভীষণ জয়ফুলি আর কি ওদের সাথে বিহেভ করি। আমি ক্লাসে গেলেই গোটা ক্লাসের 30-40টা মেয়ে একদম উঠে এসে ঝাঁপিয়ে পড়বে, একদম ঝাঁপিয়ে এসে জাপটে ধরবে। ইভেন আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, ওরা চিৎকার করবে যে আমি ক্লাসে যাবো বলে, এই ম্যাম ম্যাম এরকম করে আমার নাম ধরে আর কি ইয়ে করবে। তো এবার দেখলাম যে না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা করলে তো হবে না। অন্য টিচারদের ওরাও হয়তো ইরিটেট হচ্ছে, বা হয়তো ওদেরও কোথাও ইগোতে লাগছে যে না এই টিচারকে নিয়ে এরকম করছে। দেখলাম যে না, ওদেরকে যদি বলি যে এভাবে করিস না বা বকি, তাহলে ওরা হার্ট হবে। আমি না ঝট করে ওদের একটা সারপ্রাইজ টেস্ট নিয়ে নিলাম, এবং এমন এমন কোশ্চেন গুলো দিলাম যেগুলো ওরা পারবে না, এরকম কিছু কোশ্চেন দিলাম। দেওয়ার পরে খাতাটাতে যখন দিলাম, প্রথমেই বললাম যে আগে নাম্বার দেখো, তারপরে আজকে কথা বলি। নাম্বার সব একদম খুব কম নাম্বার এসছে। ব্যাস, সবাই ঠান্ডা। আর কোনো কিছু বলারই প্রয়োজন নেই, কোনো কিছু বলার প্রয়োজন নেই, ব্যালেন্সে চলবে, ব্যালেন্স করে। মাঠে যাওয়ার জন্য ম্যাম মাঠে নিয়ে চলো, ম্যাম মাঠে নিয়ে চলো, মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে ম্যাম গরম লাগছে, ম্যাম জল তেষ্টা পেয়েছে, ব্যাস পরের দিন এসে আগে প্রমিস করো কে কে এরকম করবে না। কন্ট্রোল হয়ে গেল সিচুয়েশন। বা একদিন স্টপ করে দিলাম যে না তোমরা এটা করছো এই জন্য এটা হবে না, এটা করো তাহলে এটা হবে। ব্যালেন্স করে চলতে হবে এগুলো। এবং এইগুলো যখন নিজের ভেতরে ব্যালেন্স থাকবে না, তখন অটোমেটিক আমরা বুঝতে পারবো, ইনটিউশন তখন গাইড করবে যে ওই সিচুয়েশনে আমাকে কি করতে হবে। যখন আমাদের ভেতরের ইন্টেনশনটা পিওর হবে, খুব অথেন্টিক হবে, আমরা সবসময় যখন অথেন্টিসিটি মেনটেন করব, তখন না ইনটিউশন ভীষণ স্ট্রংলি গাইড করে, এবং সেই গাইডেন্সটাও আমরা নিতে পারবো, বুঝতে পারবো। হ্যাঁ, ওই জন্য ভেতরের ইন্টেনশনটা পিওর হওয়া খুব প্রয়োজন। ওই জন্য বাচ্চাদের সাথে না আমরা অনেক সময় ভুল প্রমিস করে ফেলি। আমরা হয়তো কোনো একটা কাজ ওদেরকে দিয়ে করানোর জন্য প্রমিস করছি, পরে সেই প্রমিসটা মেনে নিচ্ছি না। তার মানে কি, ওখানে একটা মিসট্রাস্ট তৈরি হচ্ছে। ওরা তখন বলছে যে তুমি তুমি মিথ্যে কথা বলছো, তুমি তো প্রমিস করেছো কিন্তু তুমি তো এটা করলে না। তাহলে প্রমিস করার আগে আমাকে ভাবতে হবে। ওই জন্য নিজের ইন্টেনশনটা, নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স খুব খুব, মানে কি বলবো, ইমোশনাল ইন্টেলিজেন্সটাই আমাদের টোটাল লাইফকে গাইড করে। টোটাল আমরা হয়তো আমাদের সেশনে আমরা আপনারা খুব ভালো করে ফিল করতে পারবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে আমাদেরকে, মানে স্টেপ, আমরা যে লাইফে যে বিভিন্ন জায়গায় যে স্টেপ গুলো নিই, যে ডিসিশন নিই, যে কথাবার্তা গুলো বলি, ওখানে ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা ইম্পর্টেন্ট এটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন, তাই না গৌরবাবু, দেবশ্রী? একদম ম্যাম, ঠিক। তো ম্যানিফেস্টেশনের জন্য আমাদের ইন্টেনশন, অ্যাটেনশন, ফিলিং, এগুলো খুব এগুলোই ম্যাটার করে, এগুলোই ম্যাটার। আমরা ব্লু প্রিন্টের ওই ইয়েতে দেখেছি না, পিপিটিতে দেখেছি না, ওই রকম ভাবেই ম্যানিফেস্ট হয়। তো ম্যানিফেস্টেশনের যে আমরা অ্যাফার্মেশন গুলো করছি, এই অ্যাফার্মেশন গুলো ভীষণ পাওয়ারফুল, কারণ অ্যাফার্মেশন আমরা শুধু করছি না, এর সাথে সাথে আমরা ভিজুয়ালাইজও করছি, ফিলিংসও করছি, ফিল করছি। সেরকম ভাবেই আমি গাইড করার চেষ্টা করি আপনাদের। তবে এর জন্য কিছু জার্নালিং মেনটেন করতে হয়, আর নিজের ইন্টেনশনটাকে আরো স্ট্রং করার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে হয়। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে হবে, একদিনে তো কোনো কিছুই হয় না। আমাদের ফেসবুক ক্লোজ কমিউনিটিতে যে অ্যাফার্মেশন গুলো দেওয়া আছে, আমি কালকেও অনেক রাত্রে গতকালকেরটা দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে নোট করবেন। লেখার সময়ও না আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়, দেখলেও হয়, শুনলেও হয়, বললেও হয়। সব সময় এগুলোর সাথে নিজেকে আর কি ইনক্লুড করে রাখতে হবে, তবেই চেঞ্জ হবে। এগুলোই হলো অ্যাকশন। হ্যাঁ, এগুলোও একটা ছোট ছোট অ্যাকশন। স্টেপ তো নিতে হবে, বড় বড় স্টেপ নিতে হবে, বড় বড় ডিসিশন নিতে হবে। ব্যাস, তাহলেই সবকিছু ইজি। আর কোনো কোশ্চেন আছে কারু? আজকে তো তনুশ্রীর মুখই দেখতে পেলাম না।
আজকে তনুশ্রীর মুখ দেখতে পেলাম না, মন খারাপ করছে সবার। তো একটু ব্যস্ত, দেখানো যাবে না মুখটা? একবারও কি দেখানো যাবে না মুখটা? একটা ছবি নিতাম তাহলে। এই তো, একটা ছবি নি। দেখো, আমি না তোমাকে নাম ধরেই ডাকছি, আমি জানি না তুমি আমার থেকে বড় কি ছোট। নাম ধরে ডাকাই যায় সবাইকে, না? ছোট বড় তো ভেতরে, রেসপেক্ট তো ভেতরে। একদম ওই দেখবেন ম্যাম, ওই খবরের জার্নালে ওই যারা রিপোর্টার তারা তো সব এর ওর নাম ধরেই ডাকে। হ্যাঁ, রেসপেক্ট তো ভেতরে। আমি ছোট বড় ওখানে ম্যাটার করে না, ওখানে ছোট বড় ম্যাটার করে না। আমি একটা অ্যাস্ট্রোলজির একটা ইয়েতে দেখছিলাম, উনি খুব বড় অ্যাস্ট্রোলজার। তো উনি বলছেন যে বাড়িতে যে মেয়ে আছে, আমাদের যাদের মেয়ে আছে, তো মেয়েদেরকে যদি আমরা প্রত্যেকদিন বাইরে বেরোনোর আগে একটু কপালে হামি খেয়ে যাই, যদি পারি, যদি প্রণামও করে যাই, তাহলে না আমাদের খুব গুড ইন্টেনশন একটা ক্রিয়েট হবে। উনি অ্যাস্ট্রোলজার, উনি বলছিলেন ওখানে। হ্যাঁ, তো এগুলো ম্যাটার করে লাইফে। ফিমেল হলো মুন এনার্জি, ফিমেলরা বাড়িতে ফিমেলদেরকে রেসপেক্ট করা, তাদেরকে জায়গা দেওয়া ভীষণ ভাবে প্রয়োজন। বলে না যে মেয়েরা হলো মা লক্ষ্মী, মা লক্ষ্মী হলো মুন এনার্জি, মেয়েরা বেশি ফেমিনাইন এনার্জি বেশি। ও আচ্ছা, তনুশ্রী লিখছে আজকে এটা দেখলাম। হ্যাঁ, তো মেয়েদেরকে রেসপেক্ট করাটা ভীষণ ভাবে প্রয়োজন। আমি আমি নিজে মেয়ে বলে বলছি না, আমি এগুলো সায়েন্স। এগুলো সায়েন্স। এবং এমন নয় যে না, মেয়েদেরকে রেসপেক্ট করা বলে ছেলেদেরকে নয়, একদম রেসপেক্টটা তো মানে দুজনের দুজনের জন্য। রিলেশনশিপে রেসপেক্টটা নিজে পেতে গেলে আগে রেসপেক্ট দিতে হবে, যে কোনো রিলেশনশিপে। ঠিক আছে, তাহলে ছবিটা নিয়ে নি। কালকেও আমাদের সেশন আছে, কালকেও সঠিক সময়ে জয়েন করে যাব, আমি মেসেজ দিয়ে দেবো গ্রুপে। গুড। আজকে আমাদের সাথে শম্পা, সু লেখা আছে, পুরো নামটা লেখা নেই। আচ্ছা, ভালো করে নিই ছবিটা। হ্যাঁ, তোমার না ছবিটা অন্ধকার হয়েছিল। হ্যাঁ, সুন্দর এসেছে। আর কেউ কিছু কি বলবো? কেউ কিছু বলতে চাইলে বলি, নাহলে আমি সেশন আজকে ক্লোজ করে দেবো। 6টা 23 বাজে। মানে আমি তো অনেকদিনই অনিয়মিত হয়ে গেছি, সেশন গুলো আমি ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারিনি। হ্যাঁ, মানে এর ভিতরে অনেক কিছুই ভালো এবং মন্দ, মানে একসাথেই আমার সাথে ঘটেছে। বলতে গেলে আমি উম একসাথে সবকিছু এক্সপ্রেস করে উঠতে পারি না। মানে আমি এখন চুপই হয়ে গেছি যে অ্যাকচুয়ালি এত কিছু জিনিস ঘটেছে। সেই কারণে আমি বলতে গেলে অনেকটা কিছু ভালো যেমন ঘটেছে, আবার কিছু খারাপও ঘটেছে। তো মানে আমি নিজেও বুঝতে পারিনি যে এগুলো যে তাৎপর্যটা কি। উম মানে এটা আমার কাছে কোনো 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 জিনিস যেটা আমার অনেক দিনের ইচ্ছে পূরণ যেমন হয়েছে, সাথে সাথে তার সাথে কিছু অঘটনও ঘটেছে। তো সেটা মানে পরে আপনার সাথে যদি কোনো কথা হয় তখন, বা এই যে সেশন গুলো হবে, আজকে তো আমি থাকতে পারছি না, যদি লাস্টে আসি তখন হয়তো শেয়ার করা যেতে পারে। তো মানে একটা মিশ্র প্রতিক্রিয়া নিজের ভিতরে হচ্ছে যে উম যেটা চেয়েছি সেটা পেয়েছি, আবার পেয়ে কেন হারাচ্ছি। এই জিনিসটা আমার কাছে খুব মানে মানে বেশি আরো বেদনাদায়ক হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলতে গেলে আমি এখন গ্রুপেও খুব একটা অ্যাক্টিভ থাকি না। এবং কি হচ্ছে, গ্র্যাটিটিউড জার্নাল যেটা, হয়তো একদিন দুদিন বা 3 দিনও অনেক সময় আমার গ্যাপ হয়ে যাচ্ছে, পরে আমি কি করছি, বসে বসে ওই ডেট গুলোকে আবার মেকআপ করে করে যাচ্ছি। মানে আমি চাইছি না যে ওই ডেট গুলো আমার পিছিয়ে যাক। তো সেটা অনেক সময় হচ্ছে কি,
আজকে হয়তো একটা হলো, তারপরে দেখা গেল 2-3 দিন আমার আর করা হচ্ছে না, তখন সেটাকে আবার একসাথে ওই 2-3 দিনের বার্ডেনটা একদিনে আমার হয়ে যাচ্ছে। তবে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা যে ফিলিংস গুলো সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমার এই তাৎপর্যটা কি, আমার এটা নিয়েই প্রশ্ন যে আমার যেটা ইচ্ছে ইচ্ছে পূরণ হওয়ার পরে সেটা আবার মানে কেন সেটা নেগেটিভও হয়ে যাচ্ছে, সেটা আমি অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হয় কি, ইচ্ছেটা যখন পূরণ হচ্ছে তারপরে নেগেটিভ হচ্ছে, তার মানে হচ্ছে যে আমি ওই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, ওই মোমেন্টটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এটার কারণ হচ্ছে হয়তো ইন্টেনশনালি হচ্ছে না, কনসিয়াসলি হচ্ছে না, কিন্তু আমাদের এতদিন ধরে যে ব্লুপ্রিন্ট ছিল, যে চিন্তা ভাবনা ছিল, একটু ডিপলি ভাবতে হবে, হ্যাঁ, ওগুলো ওটার সাথে কানেক্টেড। আর তুমি যে বলছো যে গ্র্যাটিটিউড জার্নাল ডেইলি করতে পারছি না, গ্র্যাটিটিউড জার্নাল পারছি না কি করছি না, এই জায়গাটা একটু ক্ল্যারিটি আনতে হবে। করতে গিয়ে আমি বুঝতে পারছি আমিও প্রচুর এই জার্নি করে এসেছি। তো আমি আজকেই আমার মেয়েকে বলছিলাম যে দেখ বাবি, ওইখানে যেগুলো আমরা ছেড়ে এসেছি কোনো না কোনো ব্লুপ্রিন্টের জন্য, কোনো না কোনো কমফর্ট জোনের জন্য, বা কোনো না কোনো ইনসিকিউরিটির জন্য হয়তো করিনি, কিন্তু সেটা যেন আর রিপিট না হয়, সেটা যেন আর রিপিট না হয়। এই রিপিটেশন হলেই না লাইফে সেম সিচুয়েশন আবার হবে। আমরা বারবার বলি যে এটা তো আমি চাইনি কিন্তু এটা হয়ে গেল, কিন্তু যদি খুব ডিপলি ভাবি তাহলে দেখবো কোথাও না কোথাও এটা আমার চাওয়া ছিল, এই ইন্টেনশনটা ইউনিভার্সে গেছে, সেজন্যই আমার লাইফে এসেছে। একটু ডিপলি ভাবতে হবে। আর গ্র্যাটিটিউড জার্নালটা কিন্তু কোনো বার্ডেন নয়, এটা একটা লাইফের পার্ট। না বার্ডেন নয়, বুঝতে ব্যাপারটা হচ্ছে পারছি কি এমন দিদি, মেন্টাল সিচুয়েশন যেটা আমি আর লেখার মতো কন্ডিশনে তখন থাকছি না, তখন আমার এটা নিয়ে আমি আর ভাবতেই পারছি না যে আমি কিছু লিখবো, এক্সপ্রেস করব, সেই কন্ডিশনটা আবার থাকছে না। এইটা থাকছে না, এখান থেকে নিজেকে বের করতে হবে, এইখান থেকেই নিজেকে বের করতে হবে। এটাই তো লাইফের চ্যালেঞ্জ, এটাই তো লাইফের চ্যালেঞ্জ না। এই কন্ডিশন থাকছে না, এরকম তো সিচুয়েশন আসবেই। যত লাইফের টাফ সিচুয়েশন আসবে দেবশ্রী, আমি প্রচুর টাফ সিচুয়েশন ফেস করেছি, ওই জন্য এত স্ট্রংলি বলতে পারছি। যত টাফ সিচুয়েশন আসবে এবং তুমি সেটাকে যত চ্যালেঞ্জ হিসেবে নেবে যে আমাকে এটা পেরোতে হবে, তত কিন্তু তুমি এগিয়ে যাবে। আর যদি আমরা ওই সিচুয়েশনটার কাছে হার মেনে যাই যে না, এটা হয়েছে, আমি এখন কি করে লিখতে পারি, কি করে করতে পারি, আমি বিমর্ষ হয়ে পড়লাম, আমি দুঃখী হয়ে পড়লাম, তাহলে ওটাই তোমার লাইফে বারবার রিপিটেশন হবে, ওটাই ম্যানিফেস্টেশন হবে মানে লাইফে না। এখন কি আমি share করতে পারি আমার মানে যে লাস্ট সর্বশেষ যে খারাপ অভিজ্ঞতা, এবং আমি অত্যন্ত মানসিক দুঃখ কষ্ট সবকিছুর মধ্যে আছি, সেটা কি আমি শেয়ার করতে পারি এখন? অলরেডি 8:30 প্রায় বাস, এই 6:30 বাসে চললো, আমরা আগে ওখানে শেয়ার করবো, হ্যাঁ। পরবর্তী। হ্যাঁ ওকে। ওখানে শেয়ার করব তোমার সাথে, তো আরো 1-to-1 সেশন আছে, ওখানেও আমরা শেয়ার করে ওটাকে ক্লোজ করতে পারি। আর এটাকে বারবার মাথায় রাখতে হবে সবার জন্য, লাইফে যার যত টাফ সিচুয়েশন আসবে তার কিন্তু উন্নতির তত বেশি সুযোগ। লাইফে যত বেশি টাফ সিচুয়েশন আসবে, যত বেশি স্ট্রাগল আসবে, তার কিন্তু উন্নতি করার সুযোগ তত বেশি, যদি আমরা ওটাকে খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারি আমাদের ইমোশন ইন্টেলিজেন্স দিয়ে, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে। আমরা কিন্তু ওই সিচুয়েশনের কাছে হার মানবো না, সিচুয়েশনটা আমাদের কাছে হার মানানোর জন্য আসেনি, আমাদেরকে জেতানোর জন্য এসেছে। ওটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করে ওভারকাম করতে হবে যে কোনো টাফ সিচুয়েশন। আমি যে আজকে এখানে বলছি এমন নয় যে না আমি জাস্ট সেশন অ্যাটেন্ড করেছি আর এখানে বসেছি, আমাকে প্রচুর ডিসিশন নিতে হয়েছে, প্রচুর টাফ সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়েছে, প্রচুর টাফ সিচুয়েশন। প্রত্যেকটা সিচুয়েশন আমাদেরকে আরো 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 1 ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। ঈশ্বর না আমাদেরকে পরীক্ষা করে, এই যে আমি আজকে বললাম যে আমি ক্লাসে তখন ওদেরকে একটা টেস্ট নিয়ে নিলাম পরীক্ষা করার জন্য। এবার ওরা যদি ওই টেস্টটা নিলাম, নাম্বার কম পেয়েছি ওটা বলে নিজেকে দমিয়ে দেয়, তো ও হেরে গেল আমার কাছে। কিন্তু নাম্বার কম পেয়েছে ওটা কোনো ম্যাটার নয়,
আমি ম্যামের সাথে যেমন বিহেভ করি আমি সেরকমই করবো, তাহলে ও জিতে গেল, ও ওর নিজের কাছে দিতে গেল। হ্যাঁ, ওই জন্য আমি তো খুব থ্যাঙ্কফুল হই, আমার খুব ভালো লাগে, আমার সামনে যদি কোনো স্ট্রাগল আসে, কোনো চ্যালেঞ্জ আসে, আমি খুব হ্যাপি ফিল করি যে ইস, এটা আমার কাছে এলো, তার মানে আমি আরো 2 ধাপ এগিয়ে যাব। অঙ্কে যেমন ধরো একটা টাফ প্রবলেম আসলো, ওটাকে যদি একবার সলভ করে ফেলি তাহলে কি হলো, ওটা তো আমি জিতে গেলাম না। ওই প্রবলেমটা তো আবার যতবারই আমার লাইফে আসুক আমি খুব ইজিলি আমি ওটাকে সলভ করতে পারবো। সেই জন্য ওখানে বিমর্ষ হলে চলবে না, ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। গলায় একটা কাঁটা ফুটে গেছে, কাঁটা ফুটে গেছে বলে কি আমি বসে থাকবো নাকি? আমি তো কাঁটাটাকে ওঠাবার চেষ্টা করব। শুকনো ভাত, শুকনো ভাত কোনোদিন হয়তো কেউ গিলে খায় না, কিন্তু তখন এই শক্ত করে শুকনো ভাতই গিলে খেতে হয় গলার কাঁটার জন্য, তাই না? সুতরাং এইভাবে সিচুয়েশনকে নিতে হবে, যে যত টাফ সিচুয়েশন তত উন্নতির সুযোগ, যত টাফ সিচুয়েশন এইভাবে ওভারকাম করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে সেশন এখানেই আর শেষ। একটা কথা আমি বলছি ম্যাম, আর ওই দিদিকে বলছি আপনি গ্রুপে শেয়ার করবেন, কাউকে হ্যাঁ, না হয় আপনি দেখবেন না নিজেই হালকা মনে হবে, এটা আমার মনে হয়েছে কিন্তু। কারণ এই আসলে গ্রুপটা তো আমাদের নিজেদের গ্রুপ। আমার শুধু না, আমার নিজের, আমি অনেক এমন কথা ম্যামকে বা গ্রুপে বলি যেটা হয়তো আমি বাড়িতেও আলোচনা করিনি। আমার না মনে হয় যেন বলার পর আমার মাথাটা অনেক হালকা হয়ে যায়। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, করবেন, দেখবেন আপনারও ভালো লাগবে যে আমি তো বলতে পেরেছি, এটাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, শেয়ারিং, আমি বারবার বলি না, শেয়ারিংটা ভীষণ পাওয়ারফুল। হুম, আমার মনে একদম। হয় যে আমি, মানে আমি যে সিচুয়েশনটা হয়তো ফেস করছি সেটা হয়তো অন্য কারোর কাছে হাস্যকর মনে হতে পারে, সেই জন্য আমি আর শেয়ার করি না না ওই না জিনিস। দিদি, এটা তো নয়, ওই তো কি, ওই আপনার মনে হচ্ছে আপনার হাস্যকর, ওটা ভাববেনই না। আপনার গ্রুপ, এটা আপনারই না। যেমন আমি আপনাকে ক্লাস দিয়েই বলছি, আপনি যেহেতু এই প্রফেশন আছেন, আপনার ক্লাসে আপনিই মেন, সেখানে অন্য কেউ ইন্টারফেয়ার করবে না, তাই না বলুন ম্যাম? আর এবার ইন্টারফেয়ার আমার করলেই বা কি যায় আসে? করলে আমার কোনো ব্যাপার না, আমার ক্লাসে আমি কিভাবে পড়াবো না পড়াবো, আমি স্টুডেন্টদের, সেটা আমিই বস সেখানে, এটা আমি বলছি, আম- আপনার গ্রুপ আপনি দেবশ্রী, করতেই পারবেন। দেবশ্রী মন্ত্রগুলো ভুলে যাচ্ছি। আর আপনি এত ছেলে ট্যাকেল করেন, আপনি দেখবেন অনেক ফ্রি হয়ে যাবেন, গ্রুপ অন্তত আমাদের গ্রুপে শেয়ার করলে নিজেই ফ্রি হয়ে যাবেন, আমি দেখবেন। এমনিতেই খুব চাপা স্বভাবের, আমি সহসা কাউকে কিছু বলি না। এইটাই এইগুলো হচ্ছে। থেকে দেবশ্রী বেরিয়ে আসতে হবে। আমি চাপা স্বভাবের এই অ্যাফার্মেশনটা দেয়া যাবে না। আমি চাপা স্বভাবের, আমি বলতে পারি না, এইগুলো, এগুলোর কোনো মূল্য নেই লাইফ, এটা আমরা সবাই ফিল করতে পারছি এখন। আমরা একদম। এই যে বলছো তুমি যে আমি চাপা স্বভাবের, আমি শেয়ার করতে পারি না, আমি আহ মানে রিলিজ করতে পারি না, এগুলোর রেজাল্ট এই জন্য তোমার কাছে বারবার এগুলো ফিরে আসছে। ম্যাম আমি আরেকটা কথা বলছি এই প্রসঙ্গে, দিদিকেও বলছি, মানে আমি এমনি কিছু, জাস্ট যেটা হচ্ছে, আমার মিসেস কিন্তু আপনি যেটা বলছেন একটা কথাও কিন্তু সবাই শুনে নিত, যে ওর ভিতরে না খুব মানে ইয়ে হতো, কষ্ট পেত, কিন্তু এই যে অর্পিতা ম্যাম বা আরো স্যার বা এদের ক্লাস করে ও কিন্তু না মনের মানে প্রকাশ করে, ও কিন্তু বলে, আমি ওকে বলতাম তোমার আইডেন্টি বা এক্সিস্টেন্স থাকবে না, তুমি যদি সবই ওখানে যে উপস্থিত আছো প্রুফ, আমি রুটলি বলতে বলছি না, কিন্তু ভেতরে যেটা হচ্ছে সেটা তো প্রকাশ করতে হবে। ও কিন্তু না এখন অনেক ফ্রি, কিন্তু ম্যাম তো জানেন কথা হয়, এখন কিন্তু ও অনেক ফ্রি, ওর ভিতরে যেটা হয় অন্তত বলে দেয় ভালোভাবে, পোলাইটলি। এটাই বলছি দিদি, বলবেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনার আমরা নিজের একদিন মুখ। সেশনে ওই বলছিলাম ওই না, কথাগুলোই না দেখবেন আপনি যখন পরে শুনবেন না, আপনারও ভালো। আমার যেমন ভিডিও গুলো কে আমি নিজেই দেখি বারবার, সত্যি কথা বলতে কি, যে আমি ঠিক আছে বা কথার সিকোয়েন্স আমার ঠিক, মানে আমার মাথায় ঘুরছিল তো আমি বলে দিলাম, মানে মাথাটা ফ্রি হয়ে গেল, এটা আমার মনে হয়। আমি তো ওই জন্যই বারবার করে বলেছি যে ফেসবুক ক্লোজ গ্রুপে যখন আমরা ভিডিও থ্যাংক করে ইউ। শেয়ার করব, যখন আমরা লাইভ করে শেয়ার করব না, ওগুলো আরো বেশি পাওয়ারফুল হবে। ঠিক। যখন লাইভ করে শেয়ার করব তখন না একটা অন্যরকম ভাইব্রেশন ক্রিয়েট হয়। ফেসবুকে যে আমাদের ক্লোজ কমিউনিটি আছে, ওখানে লাইভের অপশন আছে, ওখানে যাবে, যে কোনো সিচুয়েশন, ওখানে কেউ জাজ করার নেই। তুমি ভাববে যে নিজের সাথে নিজের কম্পিটিশন, আমরা প্রত্যেকে ইউনিক, আমাদের প্রত্যেক ইউনিক এবিলিটি আছে এবং আমাদের প্রত্যেকের লাইফ জার্নি আলাদা। হ্যাঁ, ওই জন্য লাইভ করলে একদম ওখানে না, তখন ইন্টেলিজেন্স আর কি
ইন্টেলেকচুয়াল হওয়া যায় না। যখন লাইভ করে বলবো তখন অত ইন্টেলেকচুয়ালি বলা যায় না, তখন কিন্তু অ্যাজ ইট ইজ ফ্লোতে বেরিয়ে আসে। হ্যাঁ, এই যে সেশনে যখন আমরা কথা বলি তখন কি হয়, আমাদের তো তখন ওইভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা কথা বলতে পারি না, তাই না? আর তা আর যে একটা কথা ম্যাম, আমাকেও না ক্লাসে এই সব হচ্ছে তো বুঝে গেছে, আমি কিন্তু খুলে বলে দিচ্ছি এই করছে এই। এবার এটা না আমাকে এবার বাইরের অ্যাপিয়ারেন্স তো ভালো আমার সত্যি কথায়, এবং আমার বন্ধুরা বা ক্লোজ ওরা কিন্তু বলছে তুই এত শান্ত, তোর মেডিটেশনে কি দরকার আছে। কিন্তু ওরা যেমন বলছে মজাও নেই, কিন্তু আমি তো বুঝতে পারছি দরকার আছে। ওই জন্য দিদি কোনো হেজিটেটের কিছু না, এখানে নিজেদের গ্রুপ তো কোনো অসুবিধা নেই আমার মনে হয় এটা। দেবশ্রী এটা না, বলছে। এমনি সত্যি কথা বলতে মানে মেয়ের অসুখ ধরা পড়ার পর থেকে আমি একটু গুটিয়ে গেছিলাম। তারপরে আমি একটা জিনিস, আপনার আপনার যে বলা কথা যে আমাদের মানে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের একটা কার্মিক অ্যাকাউন্ট নিয়েই আসি, তখন মানে এই কথাটা আমি যখনই ভেবেছি তারপর থেকে আমি নিজে অনেকটা রিলিফ, যে ওর যেটা হওয়ার সেটা হবে, আমি টেনশন করলে তো আমি কিছু করতে পারবো না। মানে যেহেতু আমি এই অসুখটাতে ভুগেছি দীর্ঘদিন, তারপরে সেই কারণে আমার ভেতরে এটা একটা আতঙ্ক, মানে যখনই এটা শুনলাম যে আমার অসুখটাই ওর মধ্যে, আমি তখন বলতে গেলে সে দিশাহারার মতো। তারপরে আমি যখন দেখলাম, তারপরে আপনার ওই কথাটা আমার মনে মানে এটাই আমাকে হন্ট করতো যে সত্যি আমি চিন্তা করে তো কিছু করতে পারবো না, যে আমার মেয়ে যে কার্মিক অ্যাকাউন্ট নিয়ে এসেছে ওকে সেটাই ওটার ভেতর দিয়ে ওকে যেতে হবে। একদম। তা আমি আবার এখন বলতে গেলে অনেকটাই আমি মানে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছি, আর সেরকম নিজেকে নিয়ে আর টেনশন করি না, যখন যেটা হওয়ার হবে এভাবেই নিজেকে একদম, তৈরি। আমাদের যদি ইন্টেনশনটা ভালো হয়, আমরা যদি সঠিক রাইট ইন্টেনশনের মধ্যে দিয়ে যাই, তাহলে এগুলো না ধীরে ধীরে কমতে শুরু করবে। আসলে যেগুলো আছে সেগুলো সব রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, সেগুলো লাইফে খুব তাড়াতাড়ি এসে আমরা ওগুলোকে ফেস করে একদম চচ্চর চচ্চর করে উপরে উঠবো। ওকে দিদি, অনেকগুলো কথা, মানে টাইম পেরিয়ে গিয়ে অনেকগুলো কথা বলা হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, হবে। আজকে আমার 7:30 থেকে একটা সেশন আছে, আবার আমাদের ক্লোজ কমিউনিটিতে 8:30 থেকে সেশন আছে। ওকে। ঠিক আছে তাহলে, বাই সবাইকে, ওকে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, টাটা, দেখা হবে আবার রাত্রে।